আসসালামু আলাইকুম। আমার পরম সৌভাগ্য আমার সরাসরি শিক্ষক মাহবুব স্যারের অনুষ্ঠানে আমি উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়। স্যার আমাদেরকে সিআরপিসি এবং পেনাল কোডের সরাসরি ক্লাস নেন এবং স্যারের কারণেই মনে হয় আমরা সিআরপিসি পেনাল কোড আমাদের বিশেষ করে যে ব্যাচগুলো স্যারকে আমরা পাই, প্র্যাকটিক্যাল লাইফে আমরা অন্য ইউনিভার্সিটি বা অন্য ব্যাচের তুলনায় মনে হয় ভালো করতেছি। এটা আমি কনফিডেন্টলি বলতে পারবো, কারণ আমার কোর্টে যারা যান তারা জানেন আমি খুব দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করি এবং এজলাসের মধ্যেই যত কঠিন মামলা হোক সেটার সমাধান দেওয়ার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার এখানে থাকায় একটু আমার মধ্যে জড়তা থাকবে। আর আমি যেহেতু চাকরিরত সরকারি, যদিও বিচারক বাট সরকারি কর্মকর্তা, যার কারণে আমার মধ্যে কিছু লিমিটেশন আছে, আমি সব কথা বলতে পারবো না। আর যতটুকু বলতে পারবো চেষ্টা করব আপনাদেরকে মানে বাস্তব কথাটা বলার জন্য। হ্যাঁ, যদি অফ দ্য রেকর্ড হয় তাহলে আমি অনেক কথাই বলতে পারবো, বাট এটা বাইরে আমাকে রেফারেন্স ব্যবহার করা যাবে না, কারণ এই ধরনের কথা আমাদের প্রকাশ্যে আসা ঠিক না। আমি মেবি 400-র উপর 164 রেকর্ডের আমার অভিজ্ঞতা আছে। 100 না, 400 হবে, অ্যাটলিস্ট 400 হবে। তার মধ্যে অনেক হাই ভোল্টেজ কেস এবং অনেক গুরুত্বপূর্ণ মামলা, যারা দেশব্যাপী আলোচিত কেস, এই ধরনের বেশ কয়েকটা মামলা আমার হাতে সলভ হয় এবং 164 সহ গুরুত্বপূর্ণ কাজ আমার হাতে হয়। ঢাকাতেও এই বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ যেটা আমি টেকনিক্যালি হ্যান্ডেল করি এবং বেশ কয়েকটি জেলায় পুলিশকে সিরিয়াসলি সুপারভাইজ করার আমি সুযোগ পাই, বিশেষ করে ফেনী, হবিগঞ্জ, নোয়াখালী এবং বর্তমান ঢাকায়। এবং আমি যে মামলাগুলোকে তদারক করছি সেগুলা অনেক ভালো তদন্ত হয় এবং আমার ন্যায় বিচারের ক্ষেত্রে অবশ্যই সিরিয়াস কন্ট্রিবিউশন ছিল, যেগুলো ভবিষ্যতে হাইকোর্ট এবং আপিল বিভাগের রিপোর্টেড কেস হলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখবেন আর কি যে প্রসিকিউশন খুব ভালো কাজ করছে, বাট শ্যাডোতে ম্যাজিস্ট্রেটের ব্যাপক রোল ছিল এবং সেই ম্যাজিস্ট্রেট আমি নিজেই। তো এগুলা আসলে সরাসরি বলা যাবে না, কারণ আইনের মধ্যে থাকলে সব কাজ করা যায় না। আবার আইনকে ব্যবহার করে ইলিগাল কাজ না করেও অনেক কাজ করার সুযোগ আছে। তো আমি চেষ্টা করি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থেকে ম্যাজিস্ট্রেসি করার। আমার ম্যাজিস্ট্রেসিতে এক্সপিরিয়েন্স হচ্ছে অলমোস্ট 8 ইয়ার্স, আর জুডিশিয়ারিতে আমি 12 বছর চলতেছে আমার চাকরির বয়স। তো আমি আসলে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করার কারণে আমি বিভিন্ন টাইপের এক্সপিরিয়েন্স হওয়ার সুযোগ হয়। আমি প্রথমে আপনাদের এই হেডিং নিয়ে আমার একটু আপত্তি আছে। বাংলাদেশের স্যার যেটা বলছেন লিগাল ইকোসিস্টেম, দিস ওয়ার্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ লিগাল ট্রান্সপ্লান্টেশন যদি ভালো না হয়, আপনি যত ভালো লয় আনেন বা যত ভালো আইনি করেন, যত ভালো পুলিশ করেন, যত ভালো জাজ করেন, সেখানে ভালো কাজ হবে না। আমাদের দেশের ইকোসিস্টেমটা যে সিস্টেম, আমাদের ল্যান্ডের যে লিগাল ল্যান্ড, সেটা অবস্থা বেশি ভালো না। যার কারণে হচ্ছে এই যে জিনিসটা থিওরিটিক্যালি এটা কারেক্ট, বাস্তবে গেলে আপনি দেখবেন এই কথাটা কারেক্ট না। আর যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থেকে দেখেন, আমার সাথে মনে হয় সিনিয়র আইনজীবী জনাব হেলালুদ্দিন, উনি অনেক আইন মামলা, বিশেষ করে মার্ডার কেসের মামলাগুলো উনি আপিল বিভাগ পর্যন্ত করে থাকেন সিনিয়র লয়ার হিসেবে। উনি আমার সাথে একমত হবেন আশা করি এই বিষয়গুলোতে। আমরা প্রথমে দেখব যে রিমান্ডটা আমরা একটু আসি। রিমান্ড সব মামলায় লাগে না। আমাদের যে মামলা ফৌজদারি মামলা হয় তার মধ্যে হয়তো বা 10% মামলা রিমান্ডের প্রয়োজন হয়, 90% মামলা রিমান্ডের কোনো প্রয়োজন নেই। এখন রিমান্ড কেন পুলিশ চায়, আমরা কেন দিই, আর রিমান্ডের অ্যাবিউজ কেন হয়, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমি এই জায়গায় আসি। তাহলে রিমান্ড কোন মামলায় দরকার? রিমান্ড দরকার প্রথমত কুলেস মামলায়। রিমান্ড দরকার প্রথমত যে মামলাতে তদন্তের আসামিকে বিশদ জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, ইন্টারোগেশনটা দরকার, সেই মামলায় রিমান্ড লাগবে। যে মামলায় রিমান্ড না দিলে আয়ু অনেক কিছু মিস করার সম্ভাবনা আছে। তাহলে আপনারা দেখবেন যে 167-এ 24 আওয়ার্সের কথা বলা আছে, যে 61 অনুযায়ী 24 আওয়ার্স পুলিশকে দেওয়া আছে। পুলিশ 24 আওয়ার্স যে ইন্টারোগেট করার প্রাথমিকভাবে সুযোগ পায়। তাহলে রিমান্ডের আগেই পুলিশ কিন্তু আসামিকে জিজ্ঞাসাবাদ করা থেকে শুরু করে মামলার তদন্ত প্রক্রিয়া শুরু করার জন্য 24 ঘন্টা আসামিকে এক্সক্লুসিভলি পুলিশের হেফাজতে পাচ্ছে। তাহলে সেটাকে কিন্তু রিমান্ড বলা হচ্ছে না। তাহলে এই কাজটা প্রথম, পুলিশ কেন রিমান্ড চাইবে? পুলিশকে তো প্রাথমিক ব্যাখ্যা দিতে হবে সে 24 ঘন্টায় তার যে আসামির সাথে কথাবার্তা হয়, ইন্টারোগেশন হয়, সেখানে সে মামলার তদন্তের স্বার্থে আরও সময় তাকে প্রয়োজন, এই ব্যাখ্যাটা প্রাথমিকভাবে তাকে দিতে হবে। দেন হচ্ছে এই রিমান্ডটা প্রয়োজন, এটা যিনি অর্ডার করবেন অর্থাৎ ম্যাজিস্ট্রেট, তাকে এটা ফিল করতে হবে কেন উনি রিমান্ড দিবেন।
পুলিশ কেন রিমান্ড চাইবেন সেটা যেমন পুলিশকে বলতে হবে, তেমনি ম্যাজিস্ট্রেট কেন রিমান্ড দিবেন এটা তাকেও বুঝতে হবে। আমাদের এই জায়গায় পদ্ধতিগত ত্রুটি আছে, যেমন হচ্ছে আয়ুদেরকে সঠিকভাবে সুপারভাইজ করা হয় না। থানার ওসি থেকে শুরু করে সার্কেলের যারা অ্যাডিশনাল এসপি বা এসপি থাকেন তারা এই বিষয়টা সঠিকভাবে সুপারভাইজ করেন না। অর্থাৎ একটা মামলা হলে গতানুগতিকভাবে রিমান্ডের পেয়ার দাও, এই ধরনের একটা অ্যাপ্রোচ। যখন একটা মামলা হবে সাথে সাথে একজন আয়ু কিন্তু সেটেল করা আছে। আপনি যদি মামলা হওয়ার সাথে সাথে আয়ুকে অ্যাকাউন্টেবল করেন তাহলে কিন্তু রিমান্ডের পেয়ার অনেক কমে যাবে, কারণ রিমান্ড যেটা লাগবে শুধু সেটাই রিমান্ডের পেয়ার আসবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যিনি আয়ু হচ্ছেন তাকে পর্যাপ্তভাবে সুপারভাইজ করা হয় না এবং অ্যাকাউন্টেবল করা হয় না। থানা থেকে যে ক্ষমতাটা তাকে দেওয়া হয়েছে রিমান্ড চাওয়ার সুযোগ, এই সুযোগটা শুরুতে তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবিউজ করেন। অর্থাৎ প্রাথমিক যে কাজটা আছে সেটা পুলিশ করেন না, তারা রিমান্ডের আশায় বসে থাকেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম কেসে কিন্তু এই প্রবণতাটা বেশি। সেকেন্ডারি বিষয় হচ্ছে এখন রিমান্ড যে মামলায় লাগবে, ধরেন রিমান্ড লাগবে 24 ঘন্টা সলভ হয় না, রিমান্ড আসলেই দরকার, সে মামলা এখন কতদিন রিমান্ড দরকার? তাহলে আমরা যারা ম্যাজিস্ট্রেট আমাদের কাজ হবে এটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করা, মানে মাইন্ড অ্যাপ্লাই করা যে রিমান্ড যতটুকু দরকার ততটুকু দেয়। এখন দেখবেন যে অনেক মামলায় আয়ুরা কি করে, রিমান্ড নিয়ে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করে না। রিমান্ড নিয়ে সে ধরেন 2 দিন রিমান্ড নিচ্ছে, সে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে না। এবং এটারও কিন্তু কারণ আছে, কারণ হচ্ছে একজন সাব ইন্সপেক্টরকে প্রচুর ডিউটি করতে হয়, তাকে কিন্তু 2 দিন যে সে মামলা নিয়ে পড়ে থাকবে এই সুযোগ কিন্তু দেওয়া হয় নাই। অর্থাৎ থানার কাজ শুধুমাত্র ইনভেস্টিগেশন করা না, থানার কাজ অনেক কিছু করা, বিশেষ করে প্রটোকল দেওয়া। এই রাষ্ট্রীয় যে প্রটোকল এটাতে পুলিশের অনেক সময় যায় এবং বিভিন্ন আদার্স অনেক কাজে পুলিশকে এঙ্গেজ করা হয়। এই কাজ থেকে যদি পুলিশকে প্রসিকিউশনটা মানে ইনভেস্টিগেশন সাইডটা যদি থানায় আলাদা করা হয়, মানে এক্সক্লুসিভলি প্রত্যেক থানায় যদি 10 জন 15 জন এই সাইকে রাখা হয় যে তার কাজ হবে শুধুমাত্র ইনভেস্টিগেট করা অ্যাজ লাইক পিবিআই এবং সিআইডি, তাহলে দেখবেন যে রিমান্ডের প্রবণতা আরও কমে আসবে। অর্থাৎ যিনি রিমান্ড নিচ্ছেন সে ঠিকমতো জিজ্ঞাসাবাদও করতেছেন না, আবার রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসা করেন না। আচ্ছা, আর বাংলাদেশের যিনি আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটা মূল হচ্ছে টর্চার করলে সত্য কথা বলবে, টর্চার করলে সত্য কথা বলবে। তা আমি অনেক হ্যাবিচুয়াল অফেন্ডারের সাথে দীর্ঘ সময় কথা বলার আমার সুযোগ হয়েছে। তা আমার যেটা ধারণা সেটা হচ্ছে যারা হ্যাবিচুয়াল অফেন্ডার তাকে টর্চার করলেও সে সত্য কথা বলবে না, টর্চার না করলেও সত্য কথা বলবে না। অর্থাৎ সে কথা যদি বলে সে এমনিতেই বলবে, আপনি টর্চারের উপর ডিপেন্ড করে তার কথা আসবে না। এখন পুলিশ যেটা করে, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার এরা শুরুতে বলে স্যার আমি সব বলে দেব, এরা সব কিছু কিন্তু বলে, ম্যাজিস্ট্রেটের কাছে আসে কিন্তু বলে না। এটা হচ্ছে যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, আমি তাদের কথা বলতেছি। ম্যাজিস্ট্রেটের কাছে আসে সে ডিক্লাইন করে যে আমি 164 করবো না। সব মামলা সব কিন্তু 164 হয় না, রিমান্ডে গেলে 164 হয়, এই কথা সব ক্ষেত্রে সত্য না। অর্থাৎ যারা হ্যাবিচুয়াল অফেন্ডার তারা সাধারণত 164 করে না, টর্চার করলেও করে না। আচ্ছা, আবার যে গিয়ে বলে যে আমি স্বীকার করব, সে সাধারণত ম্যাজিস্ট্রেটের কাছে আসে স্বীকার করে না, সে পুলিশকে বোকা বানায়। কথা কি বুঝছেন? এগুলো হচ্ছে রিমান্ড যে আসলে নিলে সব কাজ হয় তা না। এই যে দেখেন এখানে কিন্তু অনেক গ্যাপ। অর্থাৎ পুলিশ মনে করতেছে রিমান্ড আনছে, সে জিজ্ঞাসা করছে, ও টর্চারের ভয়ে বলছে আমি সব স্বীকার করতেছি। আবার ম্যাজিস্ট্রেটের কাছে আসি বলতেছে পুলিশের ভয়ে আমি বলছি স্বীকার করবো, আমি আসলে কিছু স্বীকার করবো না, আমি কিছু জানি না। কথা কি বুঝছেন? তা আমি ম্যাজিস্ট্রেট, আমার তো আসলে কাজ হচ্ছে ভলান্টারলি যে যা সে স্বীকার করে তাই লেখা, এর বাইরে কিছু লেখা কিন্তু আমার দায়িত্ব না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে এই 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 যে টর্চারটা হয়, এটা যদি টর্চার বেশি করে এটা কিন্তু ভিজিবল হয়, যদি বেশি টর্চার হয় এটা ভিজিবল হয়। তো সাধারণত আমাদের দেশে ম্যাজিস্ট্রেটরা এই কাজটা সঠিকভাবে পালন করেন না, এটা আমি স্বীকার করবো। এটারও কারণ আছে, স্যার যেটা বলছে জুডিশিয়ারি ভালোভাবে ইন্ডিপেন্ডেন্ট না, এটা একটা মৌলিক কারণ। যদি আপনি একটা ভালো কাজ করতে যে হয়রানির শিকার হন, আপনি তো এই কাজটা করবেন না। এটা একটা মানে আপনাকে সেফগার্ড দিতে হবে। যদি ম্যাজিস্ট্রেট একটা পজিটিভ অর্ডার দেয় অবশ্যই তাকে সেফগার্ড দিতে হবে, না দিলে তো সেটা করবে না। তাহলে টর্চার যদি বেশি হয় তাহলে এটা কিন্তু ভিজিবল হয়, সেই অনুযায়ী আমাদের থেকে অ্যাকশনটা হচ্ছে না, এটা আমি স্বীকার করতেছি। আর নর্মাল টর্চারটা আসলে বোঝা মুশকিল যদি আসামি স্বীকার না করে, না বলে। আমি অনেক আসামিকে তার শার্ট খুলে দেখছি, তার পায়ের ইয়েটা দেখছি, বিভিন্ন সাইড দেখছি যতটুকু দেখা সম্ভব, এবং তাদের কাছে আমরা কোনো টর্চারের চিহ্ন পাই নাই। এটা আমি অনেক দেখছি, ধরেন অন্তত 70-80 জনকে কমপক্ষে দেখছি এইভাবে। একটা আসামিকে শুধু আন্ডারওয়্যার ছাড়া আমি পুরো বডি দেখছি, কারণ সে যেভাবে আমার কাছে হাসতে হাসতে বলতেছে আমি অবাক হয়েছি এই কথা সে কীভাবে বলে, কোন আশ্বাসে বলে। আমি তাকে অনেক জিজ্ঞাসা করছি তোমাকে কি বলছে, তুমি যে বলতেছ নিজের থেকে এভাবে সব কিছু বলে দিচ্ছ, এটার মূল কারণ কি?
সে বলছে স্যার আমি অনুতপ্ত, আমি মনে হয়েছে আমি বলে দিব। ও আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা হচ্ছে ক্রিমিনাল এরা যখন সত্য কথা বলে এরা বেশি সত্য কথা বলে। এটা স্বাভাবিক মানুষ হচ্ছে সত্য কথা বেশি বলে, মানে সে সত্য কথা দেখবেন অনর্গল বলে। এটার একটা প্রমাণ হচ্ছে নুসরাত হত্যা মামলায়। সে মামলায় আমি বড় একজন আসামির নাম আসছে, যেটা তদন্তকারী সংস্থার কাছে এই আসামি বলেই নাই, শুধুমাত্র আমার কাছে বলছে। কারণ আমি যেটা করি সেটা হচ্ছে আমি আসামির সাথে একদম মিশে যাই, তার সাথে পারিবারিক লোকের মতো কথা বলি, তাকে আমি সানাস্তাও খাওয়াই, তার সাথে আমি অনেকক্ষণ গল্প করি, তার বিভিন্ন বিষয় জানতে চাই, যেমন বিয়ে শাদী থেকে শুরু করে বাচ্চা কাচ্চা, চাকরি বাকরি, আজকে কি দেখাইছে, পুলিশ কি খাওয়াইছে, সব জিজ্ঞাসা করি। পুলিশ সাধারণত খুব ভালোভাবে খাওয়া দাওয়া করায় আমাদের সামনে আনে, কারণ ওরা চায় যে আসামি খুশি থাকুক, খুশি থাকে কথাটা বলে দেয়, কথা বুঝছেন। আরেকটা হচ্ছে আসামিদেরকে মিথ্যা প্রমিস করা হয়, এটা পুলিশের থেকে করা হয়। বলা হয় যে তুমি যদি স্বীকার করো তোমাকে আমরা ছাড়াই দেওয়ার ব্যবস্থা করবো, অন্য মামলা গ্রেপ্তার দেখাবো না, তোমাকে এই সুবিধা দিব, এগুলো কিন্তু বলে। তা আমরা কিন্তু বলি, যেমন আমি বিশেষ করে বলি, আমি ম্যাজিস্ট্রেট, তুমি পুলিশের কোনো কথা মনে রাখার দরকার নাই, তুমি আমার এখানে যা বলবা সত্য কথা বলবে, কোনো মিথ্যা কথা বলবে না, আর যে কোনো প্রশ্ন আমাকে করো বা আমি তোমাকে বুঝে বলো, অর্থাৎ আমার আর তোমার মধ্যে একটা কনভারসেশন হয়। এখন দেখেন আমাদের কিন্তু কিছু প্রি কন্ডিশন আছে, যে বলতে টাইম দেওয়া, ভালোভাবে রেস্ট দেওয়া, বাস্তবে কিন্তু এগুলো সব দেওয়া সম্ভব হয় না। কারণটা হচ্ছে আমাদের অবকাঠামোগত অবস্থা দুর্বল, আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না। কারণ দেখেন ঢাকায় হচ্ছে 52টা থানা, ম্যাজিস্ট্রেট হলো 37 জন, আমি প্রতিদিন ন্যূনতম 7-8 ঘন্টা কমপক্ষে একটানা কাজ করি, তাহলে আমার পক্ষে তো এত ফর্মালিটিস মেনটেন করে কাজ করা বাস্তবে সম্ভব না। বাট আমরা চেষ্টা করি যে ম্যাজিস্ট্রেটের দায়ভারটা যাতে না আসে, অর্থাৎ দ্বিতীয় নারায়ণগঞ্জ যাতে আর না হয়। নারায়ণগঞ্জের যে ঘটনাটা ঘটছে সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট অবশ্যই দায়ী আছে, অর্থাৎ এই ধরনের ঘটনা যাতে না হয় আমরা এটা চেষ্টা করি। অর্থাৎ আমরা আসামিকে বুঝাই যে আমি ম্যাজিস্ট্রেট, তুমি কোর্টে আসছো, তুমি এখানে সত্য কথা বলবে, কোনো মিথ্যা কথা বলবে না, কারোর নাম বলবে না। যেমন কোনো একটা আসামির নাম বললে যেমন আমি ক্রস চেক করি, তার নাম জিজ্ঞাসা করি, ঠিকানা জিজ্ঞাসা করি, সে দেখতে কেমন, অনেকগুলো তথ্য নেই, তাহলে মিথ্যা কথা বলা কিন্তু কঠিন হয়ে যায়। তো এই ধরনের ইয়েগুলো আমরা কিন্তু করি। আচ্ছা, এখন আপনার 164 দরকার কি দরকার না, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের দেশের যে তদন্ত যে ধরন সেটা খুবই দুর্বল। আপনি যদি মামলায় পড়েন বা আপনার মূল্যবান জিনিস চুরি হয়, চিন্তায় হয়, তখন আপনি বুঝবেন যে বাংলাদেশের তদন্তের অবস্থা খুব খারাপ, তখন আপনিও বলবেন 164 লাগবে। মানে আমরা যদি নিজেরা ভিকটিম হই তখন আমিও বলবো যে 164 লাগবে। বিষয়টা কি বুঝছেন? অর্থাৎ এই মামলা প্রমাণ করা খুব কঠিন, আর আপনি কোথাও থেকে কোনো হেল্প পাবেন না, আপনি পুলিশের কাছে কোনো হেল্প পাবেন না, আপনি কোর্টে গেলে কোর্টের স্টাফ, লয়ার, মোহরা, একটা লোক আপনাকে হেল্প করবে না, হেল্প করার সংখ্যা খুবই কম, 5%, 10%, এর উপরে না, মানে 90% লোকের কাছে আপনি হেল্প পাবেন না। আর আমাদের প্রসিকিউশন ব্যবস্থা একদম উইক। আমাদের যারা পিপি হন, এপিপি হন, এরা প্রাইভেট মামলা করে, এরা সরকারি মামলার প্রতি কোনো নজর নাই, এরা দলীয় তালিকার ভিত্তিতে নিয়োগ হয়, মেধার ভিত্তিতে না, মেধার ভিত্তিতে খুবই কম। তারপর যারা একটু ভালো মানের হয় সেটা আশীর্বাদ, কিন্তু সাধারণত গ্রসলি বললে এটা হয় না। তাহলে আপনার প্রসিকিউশন দুর্বল, আপনার পুলিশ আপনাকে সহযোগিতা করতে আগ্রহী না, আপনার কোর্টের যারা স্টাফ আছে তারা পজিটিভ না, এত নেগেটিভের ভিড়ে আপনি কীভাবে ন্যায় বিচার পাবেন? স্যার যেটা বলছে 10%, এটা সত্য কথা। আমাদের ট্রায়াল কোর্টে সাধারণত 15-20%-এর মতো কনভিকশন হয়, মাদক মামলায় সেটা 40-50-60%-এর মতো হয়, আর নর্মাল কেস 15-20%-এর উপরে যায় না, সেটা আপিল বিভাগ পর্যন্ত যেতে যেতে 5-10%-এর মধ্যে নেমে আসে। কিন্তু এই সংখ্যাটাই স্ট্যান্ডার্ড তদন্ত হলে, এই যদি কর্পোরেশনটা ঠিক থাকে সেটা 50-70% হওয়া সম্ভব, এবং ঢাকা এটা আরও বেশি হওয়া সম্ভব। ঢাকা মিথ্যা মামলা খুব কম হয়, ঢাকার মামলার সত্য মামলার হার বেশি, কিন্তু এখানে দেখবেন কনভিকশন রেট একদম কম, কারণ মানুষ ওই যে হয়ে যায়, হতাশ হয়ে যায়, পরে মামলার আর খোঁজখবর নেয় না। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 164 লাগতেছে কেন, কারণ হচ্ছে আমাদের তদন্তের অবস্থা খুবই দুর্বল। আমাদের তদন্ত সংস্থা মনে করে একটা 164 নিলে সে মামলা সলভ করে ফেললো, এটা তো ঠিক না। 164 ইজ নট বাইবেল, 164 কোনো ধর্মীয় কিতাবের বাণী না, এটা আপনাকে বুঝতে হবে। 164 হলো একটা বক্তব্য, সেটা আসামি দিতে পারে, সাক্ষী দিতে পারে, সেখানে সত্য মিথ্যা, অতিরঞ্জিত, কম রঞ্জিত সবই থাকতে পারে। মানে 164-কে মামলার সোল বেসিস মনে করার কোনো যুক্তি নাই। এই জন্যই বলা আছে 164 শুধুমাত্র যিনি কনফেশন করবেন তার ক্ষেত্রে সোল এভিডেন্স হিসাবে ইউজ করা যাবে, শর্ত হচ্ছে ট্রু অ্যান্ড ভলান্টারি হতে হবে। এবং ট্রু অ্যান্ড ভলান্টারি যে সমালোচনা স্যার করছেন সেটা বাস্তবে সত্য, এটার টেস্টটা আসলে ভালোভাবে করা সম্ভব না। আর আপনি যদি বলেন কোনো 164 সঠিকভাবে হয় না, তাহলে কিন্তু কোনো 164 আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না।
আবার আপনি যদি লিবারেলি দেখেন যে 1/4 ম্যাজিস্ট্রেট তো ফর্মালিটিস মেনটেন করছে, অর্থাৎ ফর্মগুলো ঠিকমতো কলাম ফিল আপ করছে, যেটা কিতাবে মানে গরুর কাজীর গরু কিতাব আছে বাস্তবে নাই, ব্যাপারটা এরকম। অর্থাৎ ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু আপনার এইটা বাস্তবে এসে আসলে স্ট্যান্ডার্ডভাবে করে নাই, তো এটাকে আপনি এটা তো ভেরিফাই করার স্কোপ নাই। ম্যাজিস্ট্রেট তো সাক্ষী দিয়ে বলতেছে আমি সঠিকভাবে করছি, আমাদেরকে লয়াররা সাজেশন দেয় আপনি সঠিকভাবে 1/4 ফর্ম ফিল আপ করেন, আমরা বলি সত্য না। হ্যাঁ, সত্য নয়, সত্য না মানে এই উকিল সাহেবের এই সাজেশনটা ঠিক না। তাহলে দেখেন কোর্ট তো আমাকে বিশ্বাস করবে, কারণ বিকজ আই এম ম্যাজিস্ট্রেট। আমি ম্যাজিস্ট্রেট মানে আমি মিথ্যা কথা বলবো না, ম্যাজিস্ট্রেট মানে হলো আমি সঠিক কাজটাই করবো। দিস ইজ দ্য ভিউ অফ দ্য পিপল, বা এটাই আইনের ম্যান্ডেট। তাহলে দেখেন ট্রু অ্যান্ড ভলান্টারি যে কথা, এটাও কিন্তু কিতাবি কথা, এটা বাস্তবিক কথা না। তাহলে আপনি যদি একটা 1/64-কে কোশ্চেন করতে হয় তাহলে আপনাকে কিন্তু লিগাল ডিফেক্টটা নিয়ে আসতে হবে। লিগাল ডিফেক্টটা আসলে কঠিন, যদি একবার 1/64 একটা আসামি করে আর এটা লিগাল ডিফেক্ট বের করা খুব টাফ, এবং খুব ভালো আইনজীবী না হলে সেটা সে পারবে না। তো যার কারণে হচ্ছে 1/64 হলে দেখবেন তার সাজা বহাল থাকতেছে। এখন যদি কেউ মিথ্যা 1/64 করে, ধরেন সে অপরাধ করে, সে স্বীকার করছে, টর্চারের কারণে করছে, বিভিন্ন কারণে করছে, তাহলে এই শাস্তিটা, এই বিচারটা পুরোটাই প্রশ্নবিদ্ধ এবং তার প্রতি অন্যায় করা হয়েছে। তাহলে অন্যায়টা কিন্তু শুরু থেকে হয়েছে, অর্থাৎ পুলিশ নিজে করছে, আসামি স্বীকার করতে বাধ্য হয়েছে, ম্যাজিস্ট্রেট তাকে ওইভাবে পরিবেশ তৈরি করতে পারে নাই, বিচার ব্যবস্থায় সে ভালো লয়ার পায় নাই, এভিডেন্সের সময় সে কোশ্চেন করতে পারে নাই। দেখেন প্রত্যেকটা স্টেপে কিন্তু সমস্যা, এবং হাইকোর্টে গিয়ে সে ভালো আইনজীবী পায় না। আপনি হাইকোর্টে শুনানি করলে তো বড় আইনজীবী মানে বড় টাকা, আপনি অল্প টাকায় কিন্তু কোনো ভালো আইনজীবী পাবেন না। তাহলে আপনি কিভাবে আপনার মামলা পরিচালনা করবেন, সম্ভব না তো এটা। আর আমাদের যে এই এভিডেন্স, সেটা হচ্ছে আইটি ফরেন্সিক বেসড ইনভেস্টিগেশনে আমাদের নজর দেওয়া উচিত, এবং সেটাকে খুব বেশি অ্যাক্টিভ করা উচিত, এবং ম্যাটেরিয়াল এভিডেন্স কালেক্ট করা উচিত। দেখেন মারামারি প্রচুর হয় না, এখন দেখবেন মারামারি হলে মানুষ কয়েকটা কাজ করে। প্রথমে সে ছবি তোলে, একটা মারামারি মানে ছবি তুলবে, ভিডিও হবে। অর্থাৎ দেখবেন যে 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 মারামারিতে পার্টিসিপেট করার কথা, আপনাকে রক্ষা করার কথা, আপনার ঘরের একজন, সে প্রথমে আপনার ভিডিও করতেছে, সে কিন্তু আপনার কাছে আসতেছে না, দূরের থেকে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। দিস ইজ এ ভেরি ভাইটাল এভিডেন্স, এটা একটা ডিরেক্ট এভিডেন্স কিন্তু, এবং আমাদের বর্তমান এভিডেন্স ল অনুযায়ী এটা অ্যাকসেপ্টেবল। তাহলে এই এভিডেন্সটা আইও কালেক্ট করতে হবে এবং এটা কোর্টে প্রডিউস হতে হবে, তাহলে কিন্তু এই এভিডেন্স দিয়েও সাজা দেওয়া যাবে। বিষয়টা কি বুঝছেন? তাহলে দেখেন এই এভিডেন্সগুলো আইওরা কালেক্ট করে না। রক্তের যে জামা, যে রক্ত মাখা জামা, এটা খুব কম মামলায় এই কালেক্ট হয়। ধরেন 100টা মারামারির মামলা আপনি 5 থেকে 10টাই পাবেন, 90টাতে পাবেন না। আমি আমার জীবনে আমি খুবই কম দেখছি। আমি অনেক আয়োগে গালাগালি পর্যন্ত করছি যে তুমি এটা কালেক্ট করতেছো না কেন, এত ছবি, এত রক্তাক্ত ছবি কেন কালেক্ট করতে। প্রতিদিন কমপক্ষে 2-4জন সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরের সাথে আমি পার্সোনালি কথা বলি, যে মামলা ধরে তাকে ডাকি। আজকে একজন অ্যাডিশনাল এসপি, যিনি একটা মামলার আয়োগ, খুব হাই প্রোফাইল কেস, তাকে আমার সাথে দেখা করার কথা, সিডি নিয়ে আসতে বলছি। কারণ আমার কথা হচ্ছে এই মামলা আমি না বুঝে তার কোনো কিছুতে আমি হেল্প করতে রাজি না। সে আমার কাছে একটা ফেয়ার দিচ্ছে, আমি বলছি তা আইও আমার সাথে আসবে, আমাকে ফুল মামলা ব্রিফ করবে, এটা ন্যাশনাল ইন্টারেস্ট, তারপরে আমি এটাতে তাকে যা করা লাগে সব করবো। এখন এটা তো সব ম্যাজিস্ট্রেট তো এরকম হবে না। বিষয়টা কি বুঝছেন? মানে প্রবলেমগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় সমস্যা। এখন এই কারণে হচ্ছে ওই যে 1/64 করলে সলভ, মানে আয়ু চলে যায়। আয়ু যদি আবার তদন্ত খারাপ না করে, পুলিশ বলে তুমি 1/64 করাইতে পারো না কেন, তুমি রিমান্ডে নেও নাই কেন। সুপিরিয়র অফিসারের প্রথম কথা হচ্ছে তুমি রিমান্ডে নাও নাই কেন, তুমি 1/64 করাও নাই কেন। এখন যদি একজন সিনিয়র এসপি, এডিশনাল এসপি অথবা এডিশনাল ডিআইজি যদি এটা দিয়ে তার মামলার তদন্তের মূল্যায়ন করে, তো তদন্ত তো এমনই হবে। আপনাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। যারা ক্রিমিনাল ইনভেস্টিগেশনে যদি ইনভলভ, তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। কারণ 1/64 তো আমি আগে বলছি এটা বাইবেল না। তাহলে 1/64 যদি করে এটা ভালো, না করলে তো কিছু করার নাই। তাহলে করার যেহেতু নাই, তাহলে আপনাকে অন্য এভিডেন্সে নজর দিতে হবে। সব মামলা তো আসামি জানাই শোনাই করবে না। আসামি কি ঘোষণা দিয়ে অপরাধ করবে? সে তো কুলেস অপরাধ করবে। প্রত্যেকটা ক্রাইম ইজ পারফেক্ট ক্রাইম, এটা আসামির দৃষ্টিভঙ্গি। আসামি মনে করে তার প্রতিটা অপরাধ পারফেক্ট অপরাধ, সে ধরা পড়বে না। ধরা পড়লে তো মানুষ অপরাধ করতো না, সে মনে করে ধরা পড়বে না, এই জন্য সে অপরাধ করে। সো পুলিশের কাজ হচ্ছে সেই জিনিসটাকে ইন্টারোগেট করা, সেটাকে বের করে নিয়ে আসা। কিন্তু পুলিশ যদি মনে করে আমি 1/64 করলে সলভ, তাহলে সে তো আর অন্য কোনো এভিডেন্স কালেক্ট করবে না। আপনি কথা কি বুঝছেন? তারপর ভিকটিমের জবানবন্দি সঠিকভাবে রেকর্ড করে না। একটা মামলায় যিনি ভিকটিম বা যিনি এই ঘটনাটা দেখছেন, তিনি করেন না। এই যে আপনি কয়েকদিন আগে দেখেন বিবিসিতে নিউজ হচ্ছে না, এই যে মগবাজারের ঘটনা, থানায় কিন্তু ভিকটিম গেছে, চিন্তায় যে শিকার হলো, তার কিন্তু মামলা রেকর্ড হয় নাই। এখন বিবিসি নিউজ করলো, তারপরে মামলা রেকর্ড হলো, জামাই আদরে রেকর্ড হলো এবার। অর্থাৎ ভিকটিমকে খুঁজে নিয়ে আসছে, মামলা রেকর্ড করছে। ওসিকে আমি বললাম আপনি মামলা নেন নাই কেন? ওসি বলে স্যার আমি ছিলাম না, জুনিয়র একজন অফিসার, সে মামলা নেন। দিস ইজ নট মানে অ্যাকাউন্টেবিলিটি। তাহলে এখন এটার অ্যাকশন হওয়া উচিত, মামলা নেবে। আমি একটা মামলায় আদেশ দিলাম, দেওয়ার পরে
এটা আপনার পরবর্তীতে প্রথম আলো এটা লিড নিউজ করছে যে চিন্তাই হচ্ছে মামলা হচ্ছে না। ঢাকা শহরে ধরেন ডেলি মনে করেন 30টা চিন্তাই হচ্ছে, মামলা হচ্ছে চলে গেলে 10টা 20টা মামলা হচ্ছে না। কিন্তু এই আসামিদের কোন মামলা চালান দিচ্ছে, আমরা আবার পরে জামিন দিয়ে দিচ্ছি, বিকজ নথিতে তার বিরুদ্ধে তো অভিযোগ নাই, সে সন্দিগ্ধ আসামি, সাসপেক্টেড টেকুস্ট। আপনি তাকে কতদিন জেল খাটাবেন? জামিন দিন। আবার এই লোক তো কিন্তু চিন্তাকারী, রিয়েলি সে চিন্তাকারী, কিন্তু মামলায় সে একটা নর্মাল লোক, তো সে জামিন পাবে না। তো সে আসি আবার কি করে, চিন্তাই করে, তখন বলে যে চিন্তাই বেড়ে গেছে। চিন্তাই বাড়বেই, প্রকৃত চিন্তাকারীকে ধরতে হবে, তখন চিন্তাই কমে যাবে। তা আমার হচ্ছে আপনাদের একটু আপনারা আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দিকে নজর রাখেন, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে সমালোচনা কমে যাবে এবং আমাদের মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, হয়রানি কম হবে। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।